পাবে না কেন? এখানে আইনের অবস্থান, আদালতের অবস্থান, বাস্তবতা এবং রাজনীতির অবস্থানটা কোথায়? জি দেখুন, আমরা যখনই আইনকে নিয়ে কথা বলি তখনই আমরা ভুলে যাই যে আইনের উৎসটা কোথায় আমাদের, আর আইন কোত্থেকে উৎসারিত হয়েছে এবং আইনের তত্ত্বটাই বা কি, আইনের নীতিটাই বা কি। আমরা অহরহ বলি আইনের শাসন। দেখুন, আইনের শাসনের তো প্রথম বিষয়টাই হচ্ছে যে রাষ্ট্র দুষ্টের দমন করবে, শিষ্টের পালন করবে। কিন্তু আমাদের দেশে যখনই যে সরকারই আসে তাদের পালনটা হয়ে যায় তাদের দলের লোকজনকে তারা পালন করে, আর বিরোধী দলের লোকজনকে তারা দমন করে। এবং দেখবেন বিচার প্রক্রিয়াটাও রাজনৈতিকভাবে এমনভাবে হয়, মনে হয় যে বিরোধী দলকে বিচার করার জন্যই বোধহয় আইনের শাসন তৈরি হয়েছে, এবং সরকারি দলের লোকজনকে বিচার না করার জন্যই বোধহয় আইনটাকে তৈরি করা হয়েছে। এবং সংবিধানের দেখেন, কনস্টিটিউশনের যদি আপনি ফান্ডামেন্টাল রাইটসে যান, আমাদের 27 থেকে শুরু, প্রথম যেটা ফান্ডামেন্টাল রাইট সেটা হচ্ছে ইকুয়ালিটি বিফোর ল, যে আইনের দৃষ্টিতে প্রত্যেকেই সমান। এবং সেকেন্ড যেটা 28-এ বলা হচ্ছে যে প্রোটেকশন এগেইনস্ট ডিসক্রিমিনেশন, কোন রকম আপনি লিঙ্গ, বর্ণ, কালার, রেস, নারী পুরুষ কোনো ভেদে আপনি আইনের ব্যত্যয় ঘটাতে পারবেন না, বৈষম্য করতে পারবেন না। দেখেন আজকে যেটা হলো, এই রাজনীতিবিদদেরকে নিয়ে নেওয়া হলো যে তারা ককটেল মেরেছে, মেরেছে কি মারেনি এটা কিন্তু প্রমাণিত হয়নি। এবং সবচেয়ে মজার জিনিস হচ্ছে যে ক্রিমিনাল ফৌজদারি দণ্ডবিধিতে, কার্যবিধিতে এবং দণ্ডবিধিতে যেটা বলা হচ্ছে যে আপনার টাইম, প্লেস, অকারেন্স, এভিডেন্স এগুলো খুব স্পেসিফিক হতে হবে। যে আপনি বোমাটা কার কাছে পেয়েছেন, তার শরীরে, তার হেফাজতে কি বলে কাস্টাডিতে ছিল কিনা, এবং সাক্ষী আছে কিনা। এখানে যারা গিয়েছে দেখা গেছে যে পুলিশই নিয়ে গেছে, পুলিশেরই সাক্ষী, এটা একটা দিক, এই জন্য তাদেরকে আপনি ভেতরে রাখছেন যে তারা ভেতরে থাকলে দেশটা শান্তি হবে, মন্ত্রীরা যেভাবে বলছেন। অন্যদিকে দেখেন, অন্যদিকেই আজকেই দেখেন মিরপুরে ছাত্রলীগের একজন মারা গেছে এবং শখানিক গাড়ি তারা ভেঙেছে, আমি টিভিতে দেখেছি। সবার হাতে লাঠি ছিল এবং পুলিশ বক্সের ভিতরে ঢুকে পুলিশ বক্স ভেঙেছে, এবং একজন এসআই, সম্ভবত রেজাউল করিম নাকি, টিভিতে যে দেখলাম, সে আহত হয়েছে। এবং এডিসির বক্তব্য নেওয়া হচ্ছে টিভিতে, উনি বলছেন কে কি কারণে করেছে আমরা এটা জানি না, এবং ঘন্টা ধরে কিন্তু এই তাণ্ডব চালানো হয়েছে। একই অপরাধে বিএনপির শীর্ষস্থানে সমস্ত নেতা জেলে আছেন যে তারা গাড়ি ভেঙেছেন কিংবা পুড়িয়েছেন, এটা কিন্তু প্রমাণিত হয়নি। কিন্তু সরকারি দলের লোকরা কিন্তু করেও এটা মিডিয়াও দেখছে না, পুলিশও দেখছে না, কেউ চোখে দেখছে না। শুধু কি তাই, যদি বিরোধী দলের নেতারা ককটেল ফুটিয়েও থাকেন, মাত্র 6টা ককটেল, 6টা ককটেল 200 লোক মেরেছে, 6টা ককটেল কিভাবে 200 লোক মারবে? তাহলে কি একটা ককটেলের জন্য কি 22 জন 23 জন লোককে একসাথে থ্রো করেছে ককটেলটা? এটা তো আইনে একেবারেই বোঝাই যাচ্ছে যে এইগুলো তৈরি করা হয় যে কিছুদিনের জন্য বিরোধী দলকে নিবৃত্ত করার জন্য। মজার বিষয় হচ্ছে যে আইনের শাসনে যখন এই ব্যত্যয়টা ঘটে, দেখেন এর মধ্যেই প্রকাশ্য রাস্তায় দেখা গেছে মিরপুরের এক এমপিকে অস্ত্র নিয়ে, আমরা পত্রিকায় দেখেছি, তার কোনো বিচার নেই, তার জন্য কোনো আইনে। গফরগাঁয়ে আপনার রামদা নিয়ে এমপি ঘুরেছে, পত্রিকায় দেখেছি। এর আগেও ওপেন পিস্তল সে ইউজ করেছে, পরে রামদা নিয়েও গিয়েছে, তাদের জন্য বিচার নেই। তখন জনগণ কি মনে করে? জনগণ যেটা মনে করে, আইনকে দুর্বল মনে করে, যে আইন তো এমন একটা খাঁচার পাখি, যে পাখিটা শুধু সরকারের জন্যই বলবে, এবং এই খাঁচাটার ভিতরে শুধু বিরোধী দলই থাকবে। যদি এটা হয়ে যায় তখন কিন্তু উল্টা হয়ে যায় আইনের শাসনটা, তখন দুষ্টের পালন হয়ে যায় আর শিষ্টের দমন হয়ে যায়। তখন কিন্তু গণতন্ত্রের একটা মারাত্মক বিপর্যয় ঘটে। এবং আপনি মুক্তিযুদ্ধের চেতনা বলেন না, সংবিধান যেটাই বলেন না কেন, ভাষা একই। আমরা স্বাধীনতা লাভ করেছি কি এই পাকিস্তানি নিষ্পেষণ থেকে বাঁচার জন্য, না দেশীয় নিষ্পেষণ থেকে বাঁচার জন্য? তারা যে আচরণ করেছে ইয়াহিয়া বাহিনী, হানাদাররা, তার চেয়ে বেশি আমাদের দেশীয়রা করছে। এবং আমার বাক স্বাধীনতা, আমার জীবনের স্বাধীনতা, আমার চলাফেরার স্বাধীনতা, আমার রাজনীতি করার সমস্যা, ইভেন আমার ধর্মের স্বাধীনতা, সমস্ত কিছু যদি গণতন্ত্রের নামে বন্দী হয়ে যায়, সেটা তো তাহলে ওই আপনার পরাধীনার চেয়েও খুব খারাপ জায়গায় চলে এসছে। যেটা আপনি বলার চেষ্টা করছিলেন যে প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণ আছে কি না, আমি তো মনে করি যে প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণ থাকলেই কি না থাকলেই কি, বিষয়টা এমন হয়ে গেছে যে ওই যে একটা গান ছিল যে হয় যদি বদনাম হোক আরো, আমি তো এখন আর নই কারো। তো প্রধানমন্ত্রীর অবস্থাও এরকম যে উনার মন্ত্রীরা যে যা খুশি বলুক তাতে উনার কিছু যায় আসে না। উনি আস্তিনের ভেতরে কার্ড রেখে দিয়েছেন। যেরকম তত্ত্বাবধায়ক সরকারের সময় বিল যখন আনবেন তখন 15 জনের একটা কমিটি করেছিলেন সংসদে, উনাদেরকে নেননি। এবং সবচেয়ে বড় কথা 27টা মিটিং করেছিলেন,
27টি মিটিং এ ডাকেনও নাই। 3 জন প্রধান বিচারপতি ছিলেন, আপনার 11 জন শীর্ষস্থানীয় লয়ার ছিলেন, 18টা সাংবাদিক ছিলেন, 18 জন বুদ্ধিজীবী ছিলেন। বিশ্বাস করবেন প্রত্যেকে কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে কোনো কথা বলেনি, এটা থাকবে বলেছে। কিন্তু প্রধানমন্ত্রী আস্তিনের তলায় যে কার্ডটা রয়ে গেছে, উনি যখন কার্ডটা মারলেন যে আজকে থেকে কেয়ারটেকার শেষ, সঙ্গে সঙ্গে মন্ত্রীদের ভোল পাল্টে গেল, সবাই বলল কেয়ারটেকার খারাপ। এই যে একটা ব্যক্তির হাতে হাতে না শুধু তালুর বন্দি যদি গণতন্ত্র হয়, আইনের শাসন হয়, আমাদের সংবিধান হয়, আমাদের স্বাধীনতা হয়, আমাদের মুক্তিযুদ্ধের চেতনা হয়, যেটাই যদি একটা মানুষের তালুবন্দি হয়ে যায়, সেখান থেকে তো আপনি মানুষের জন্য এটাকে ব্যবহার করতে পারবেন না। এক ব্যক্তির ইচ্ছাতেই যদি আপনি রাজনীতি হয়, এক ব্যক্তির ইচ্ছাই যদি গণতন্ত্র হয়, এটা থেকে বের হয়ে আসার জন্য আমাদের একটা পদ্ধতি বের করতে হবে। এটা শুধু আওয়ামী লীগ বিএনপির বিষয় না। আজকে আরেকজন আসবেন, উনিও তো মানে পৃথিবীতে কোনো সংবিধান আমাদের দেশের প্রাইম মিনিস্টারের মতো বড় স্বৈরাচারী জন্ম দেয়নি। এত ক্ষমতা উনি, আমাদের প্রধানমন্ত্রীর কাছে আমাদের সংবিধান অত্যন্ত নিচে, আমাদের প্রধানমন্ত্রীর কাছে সংসদ অত্যন্ত নিচে, বিচার ব্যবস্থার সমস্ত কাঠামো অত্যন্ত ক্ষমতাহীন। মানে এইরকম একটা ভয়ঙ্কর ক্ষমতাশালী, যেটা আপনার মন্টেস্কু বলেছিলেন। আজকে যা ঘটছে, মন্টেস্কুর প্রসঙ্গে আমরা আজকে এই সারা দেশে যা ঘটছে, রাজনীতি, অর্থনীতি, দুর্নীতি, বিশ্বের প্রতিবেদন, যুক্তরাষ্ট্রের প্রতিবেদন, যুক্তরাজ্যের প্রতিবেদন, হিউম্যান রাইটসের প্রতিবেদন, এগুলো কি সামগ্রিক চিত্রটা কি তাহলে একজনের হাতে দণ্ডটা থাকার কারণে ঘটছে? অবশ্যই, মানে সমস্যাটা হয়ে যাচ্ছে যে মন্টেস্কু যেটা বলছে, মন্টেস্কু বলেছিলেন যে আপনি সেপারেশন অফ পাওয়ারের ক্ষেত্রে যদি 3টে ডিপার্টমেন্টের মধ্যে যদি কোনো সমন্বয় না থাকে, চেকস এন্ড ব্যালেন্স না থাকে, যদি 1-2টা ডিপার্টমেন্ট খুব বড় হয়ে যায়, এমনি উনি বলছেন যে ক্ষমতাটা অনেক বেশি ভয়ঙ্কর। আর যদি এই ক্ষমতাটা একজনের হাতে চলে যায়, এটা মহা বিপর্যয় হয়, অনেকটা সমস্ত রক্ত মাথায় উঠে যাওয়ার মতো, সমস্ত এটা স্ট্রোক করার মতো। তো আমাদের রাষ্ট্র ব্যবস্থায় অবশ্যই আজকে যেমন প্রেসিডেন্ট ইলেকশন হচ্ছে, আজকে একটা নমিনেশন দিয়েছেন, প্রেসিডেন্টের জন্য কিন্তু আমাদের সংবিধানে 2 টার্মের বেশি করা যাবে না। তো প্রধানমন্ত্রীর জন্য এটা কেন হবে না 2 টার্মের বেশি? এইটাও করা উচিত। এবং তাদেরকেও আপনার এই সংসদীয় গণতন্ত্রে ক্ষমতাগুলো বিকেন্দ্রীকরণ করে দেওয়া উচিত, কমিটি সিস্টেমে স্ট্যান্ডিং কমিটিকে দেওয়া উচিত, এবং ক্ষমতাগুলো প্রধানমন্ত্রীর হাত থেকে বের করে নিয়ে আসতে হবে। এবং প্রধানমন্ত্রীর যে সংসদীয় দায়িত্ব রয়েছে মন্ত্রী পরিষদের, অন্যান্য মন্ত্রীর দায়বদ্ধতা, তার উপর আপনি আঙ্গুল চোষা তত্ত্ব বলেন আর আবুলের দুর্নীতি বলেন, আর বিশ্ব ব্যাংকের মাধ্যমে, লাভানিনের মাধ্যমে 12% কিংবা 10%, যে নামেই ডাকেন না কেন, হুইপ আছে, ওনাদের পরিবারের লোকরা আছে, রাজ পরিবারের লোকরা আছে, হ্যাঁ, যেটাই থাকুক না কেন, দায় কিন্তু এটাই তো জানি না আমরা, না 2%টা গোপন রেখেছে, এটা বোধহয় রাজ পরিবারের বিষয়, এটা বলাও বোধহয় নিষেধ। তো যেটা দাঁড়াচ্ছে যে এই দায়িত্ব কিন্তু আমাদের কনস্টিটিউশনের মতে সংসদীয় গণতন্ত্রে প্রধানমন্ত্রীকেই নিতে হবে, যেহেতু উনি কালেকটিভ রেসপন্সিবিলিটি প্রধানমন্ত্রীর। আমরা আপনার কাছে আবার আসবো। উনি প্রেসিডেন্ট নির্বাচনের কথা তুললেন এবং আপনার প্রেসিডেন্ট নির্বাচনের কথা বললেন। আজকের খুব